শুরু হয়েছে হামাস এবং ইসরায়েলের বহুল প্রতীক্ষিত জিম্মি বন্দি বিনিময়। আজ ২০ জীবিত জিম্মি এবং বাকিদের মরদেহ ফেরত দেওয়া হবে ইসরায়েলের কাছে। প্রথম দফায় ৭ জনকে ফেরত দেওয়া হয় ইসরায়েলি সেনাদের কাছে। অন্যদিকে ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল সরকার। বিস্তারিত আফসানা শাওনের রিপোর্টে। মুক্তির সময় যত ঘনিয়ে আসছিল ততই লোকে লোকারণ্য হয়ে ওঠে তেল আবিবের হোস্টেজেস স্কয়ার। সবার মুখেই ছিল ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা। অন্যদিকে গাজা সীমান্তের রেইম সেনা ঘাঁটিতে জড়ো হতে থাকেন জিম্মিদের স্বজনরা। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। মুক্তি পেতে শুরু করলেন হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলিরা। উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষায় থাকা স্বজনরা। আগে থেকেই প্রস্তুত ছিল রেডক্রসের গাড়ি ও স্বেচ্ছাসেবকরা, প্রস্তুত ছিল হেলিকপ্টারও। তাদের প্রথমে নেওয়া হবে হাসপাতালে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর পরিবারের কাছে ফেরত যাবেন তারা। এর আগে গাজায় আটক ২০ জন জীবিত জিম্মি ও ইসরায়েলে বন্দী ১,৯০০ জনের বেশি ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। সবার আগে ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় বন্দি জিম্মি বিনিময় প্রক্রিয়া। এই ৭ জিম্মি হলেন গালি বারম্যান, জিভ বারম্যান, আইতান মোর, ওমরি মিরান, মাতান অ্যাংগ্রিস্ট, অ্যালন ওহেল এবং গাই গিলবোয়া ডালাল। ব্যক্তিগতভাবে বার্তা দিয়ে ইসরায়েলি জিম্মিদের স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পাচ্ছেন ২,০০০ ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলের মতো অপেক্ষায় আছে গাজাও। গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে যাওয়া ২,০০০ ফিলিস্তিনি বন্দীর পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন প্রিয়জনদের ফিরে পাওয়ার জন্য। আফসানা শাওন, ৭১। দর্শক, আপনারা জানেন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সোমবার সকাল থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। এরই মধ্যে ৭ জন মুক্তি পেয়েছে। এদিকে জিম্মিদের ঘরে ফেরার আনন্দে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে জড়ো হয়েছে হাজারো ইসরায়েলি। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে এখানে হাজারো ইসরায়েলি পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রায় ২ বছর পর তারা তাদের পরিবারের সদস্যদের ঘরে ফেরার একটা আনন্দ, উৎকণ্ঠা আমরা প্রত্যেকের চোখে মুখে দেখতে পাচ্ছি। এবং এখানে সকলের মুখেই কিন্তু ট্রাম্পের একটা উচ্ছ্বসিত প্রশংসাও আমরা শুনতে পেরেছি। দর্শক, আমরা দেখছিলাম এতক্ষণ তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে সেখানে জড়ো হয়েছিলেন যারা মুক্তি পাচ্ছেন ইসরায়েলি জিম্মিরা, তাদের পরিবারের সদস্যরা সেখানে জড়ো হয়েছেন। পরিবারের সদস্যদের ঘরে ফেরার যে আনন্দ, উৎকণ্ঠা তাদের প্রত্যেকের চোখে মুখে ছিল। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জিম্মি বন্দি বিনিময় প্রক্রিয়া। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে এই বন্দি বিনিময়, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী ৬ জন জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক নেতাকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েল সরকার। তবে এই ৬ নেতার মুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে হামাস। শারমিন স্বপ্না রিপোর্ট। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী ৬ জন জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক নেতাকে মুক্তি দেবে না ইসরায়েল সরকার। এরই মধ্যে বন্দি মুক্তির তালিকা থেকে এই ৬ নেতার নাম বাদ দিয়েছে ইসরায়েলি সরকার। তবে এই ৬ নেতার মুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে হামাস। এই ৬ নেতার একজন হচ্ছেন মারওয়ান বারঘুতি, যিনি ফিলিস্তিনিদের নিকট নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত। বারঘুতি ২৩ বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দী। ২০০২ সালে বারঘুতিকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এরপর ২০০৪ সালে ৫টি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০০১ সালে ইসরায়েলি হামলায় ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আবু আলী মুস্তফা নিহতের পর সংগঠনের নেতৃত্বে আসেন আহমদ সাদাত। পরে পিএফএলপির সশস্ত্র শাখা ইসরায়েলি পর্যটন মন্ত্রী রেহাভাম জেভিকে হত্যা করলে তার অভিযোগ আনা হয় সাদাতের বিরুদ্ধে। ২০০৬ সালে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে ৩০ বছরের কারাদণ্ড দেয়। ইসরায়েলের কারাগারে সবচেয়ে দীর্ঘ সাজাপ্রাপ্ত বন্দী আবদুল্লাহ বারঘুতি। বারঘুতি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের অন্যতম শীর্ষ বোমা প্রস্তুতকারক ছিলেন। ২০০৩ সালে তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী।
ইব্রাহিম হামেদ দ্বিতীয় ইন্তিফাদার সময় পশ্চিম তীরে হামাসের সামরিক শাখার প্রধান ছিলেন। ২০০৬ সালে তাকে গ্রেপ্তার করে ইসরায়েল। ২০১২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর পরের দুজন হলেন হাসান সালেমে ও আব্বাস আল সাইয়েদ। হাসান সালেমে ১৯৯৬ সালে ইসরায়েলে সংঘটিত একাধিক আত্মঘাতী হামলার দায়ে গ্রেপ্তার হন, আর আব্বাস আল সাইয়েদ ২০০২ সালে গ্রেপ্তার হন। নেটানিয়ায় পার্ক হোটেল হামলার পরিকল্পনার অভিযোগে তাকে ১০০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। গাজা যুদ্ধ শেষ হয়ে গেছে, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে গাজার শান্তি সম্মেলনের আগে একথা বলেন তিনি। এদিকে যুদ্ধবিরতির পর এখনও ঘরে ফেরা অব্যাহত রয়েছে গাজার মানুষের। অন্যদিকে যুদ্ধবিরতির পর রবিবার প্রথমবার ত্রাণ প্রবেশ করেছে গাজায়। এ সময় সামান্য খাবারের জন্য ক্ষুধার্ত বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। শারমিন শ্রাবণীর রিপোর্ট। একটু খাবারের আশায় এভাবেই ত্রাণবাহী ট্রাকে হামলে পড়েছে শত শত ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে ক্ষুধা অনাহারে জর্জরিত গাজাবাসীর কাছে যুদ্ধবিরতির পর রবিবার প্রথম ত্রাণবাহী ট্রাক পৌঁছেছে। সে সময় গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিসে বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে যে পরিমাণ ত্রাণ পৌঁছেছে তা খুবই নগণ্য। ত্রাণ দেওয়ার আগে শৃঙ্খলা নিরাপত্তার উপরে জোর দেওয়ার কথা জানিয়েছে অনেক ফিলিস্তিনি। সাহায্যের আগে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। কিভাবে করবেন সেই উপায় ঠিক করতে হবে। ত্রাণ নেওয়ার অধিকার সবারই আছে, তবে এমন বিশৃঙ্খলা দেখা দিলে জাতিসংঘ ও UNRWA এর কাজ বন্ধ হয়ে যাবে। এমন হলে কিছু মানুষ আছে যারা আসলে কিছুই পাবে না। এদিকে গাজার মানুষ এখনও উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলের স্থল অভিযানের কারণে যারা জোরপূর্বক গাজার শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তাদের মধ্যে লাখো মানুষ আবারও ফিরে আসছে। তবে এখনও বহু মানুষ মধ্য এবং দক্ষিণ গাজায় রয়ে গেছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও বেড়েই চলেছে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা। কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা সরে যাওয়ার পর সেখানে উদ্ধার কাজ চালিয়ে পাওয়া যাচ্ছে মরদেহ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগের ২৪ ঘণ্টায় ১২৪ জনের মরদেহ গাজার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১১৭টি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গাজায় শান্তি ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিশরে হচ্ছে শান্তি সম্মেলন। সম্মেলনে অংশ নেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, নিশ্চয়ই এটি বুঝতে পারছেন। আমার মনে হয় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। অংশ নিচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন সহ পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ। তবে আমন্ত্রণ পেয়েও সম্মেলনে অংশ নিচ্ছে না ইরান। শারমিন শ্রাবণী, ৭১। গাজায় হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজা নগরীর জর্ডানিয়ান হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তেল আল হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছেন। এমন খবর পেয়ে হামাসের ৩ শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালাতে গেলে সংঘর্ষে শুরু হয়। সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের ৮ জন যোদ্ধা নিহত হয়। হামাসের পক্ষ থেকে বলা হয় দুগমুশের সদস্যরা তাদের ২ জন যোদ্ধাকে হত্যা করেছে। তাদের হামলায় আহত হয়েছে অন্তত ৫ জন হামাস সদস্য। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এদিকে এই সংঘর্ষের ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফারি নিহত হয়েছেন। তিনি নগরীর সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন। ওই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। অধিকৃত পশ্চিম তীর থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি কৃষককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে হেব্রনের পশ্চিমে তারকুমিয়া শহরে জমি থেকে জলপাই সংগ্রহের সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে হেব্রনের জাতীয় জলপাই সংগ্রহ অভিযান শুরু হওয়ার পরই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই এলাকার কাছে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতি আদোরা এবং তেলেবের নিরাপত্তার অজুহাতে কৃষকদের সেখানে যেতে বাধা দেয় সেনারা। পরে কৃষকরা জমি থেকে জলপাই সংগ্রহ করার সময় তাদের ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। মানবাধিকার কর্মীদের মতে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে জলপাই মৌসুম শুরুর সাথে সাথেই কৃষকদের ওপর এই দমনমূলক পদক্ষেপ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম যে শুরু হয়েছে হামাস এবং ইসরায়েলের বহুল প্রতীক্ষিত জিম্মি বন্দি বিনিময় প্রক্রিয়া। আজ ২০ জীবিত জিম্মি এবং বাকিদের মরদেহ ফেরত দেওয়া হবে ইসরায়েলের কাছে।
এবং প্রথম দফায় 7 জনকে ফেরত দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাদের কাছে। আমরা এই মুহূর্তে তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে যেতে চাচ্ছি, সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছি যে জিম্মি মুক্তির সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু লোকে লোকারণ্য হয়ে উঠছে তেল আবিবের হোস্টেজেস স্কোয়ার। সেখানে সকলের মুখেই ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে এবং প্রায় 2 বছর পর যেসব ইসরায়েলি জিম্মিরা বন্দী ছিল হামাসের কাছে তাদের ফিরে পাওয়ার এই যে একটা আনন্দ এবং উৎকণ্ঠা প্রত্যেকের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি। হাজারো ইসরায়েলি পরিবারের সদস্যরা এখানে কিন্তু এসেছেন তাদের প্রিয়জনকে, তাদের পরিবারের সদস্যদেরকে 2 বছর পর ফিরে পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের পতাকা হাতে এবং একই সাথে যেসব জিম্মিরা আজ মুক্তি পাচ্ছেন তাদের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের চোখে মুখে আনন্দ এবং উৎকণ্ঠা দেখা যাচ্ছে। আজ প্রথম দফায় 7 জনকে এখনো পর্যন্ত মুক্তি দিয়েছে। তাদেরকে প্রথমে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে রেড ক্রস থেকে সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত গাজা সীমান্তের রেইম বিমান ঘাঁটিতে সেখানে মূলত তাদেরকে হস্তান্তর করা হয় এবং প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। সেখানে তাদের শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর পর পরবর্তীতে ইসরায়েলে নিয়ে আসা হবে। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে। সেখান থেকে আমরা দেখছিলাম বন্দি যেসব জিম্মিরা আজ ছাড়া পাচ্ছেন তাদের প্রত্যেকের পরিবারের সদস্যরা সেখানে জড়ো হয়েছেন। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সাথে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, তেহরান IAEAর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের জন্য সহায়ক তাহলে আবার চুক্তিতে ফিরে যাবেন বলে জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আবারও টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার জেলেনস্কি জানিয়েছেন তিনি 2 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। ট্রাম্পের সাথে কথোপকথনকে দারুণ ফলপ্রসূ আখ্যায়িত করেছেন তিনি। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, পরিস্থিতির সব দিক আলোচনা করা হচ্ছে। ইউক্রেনের মানুষ ও বিমান প্রতিরক্ষা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে। মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 27 জন। মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা CNPC জানায়, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েতেরাও এবং সান লুইস পোস্তি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। বন্যায় 44 জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে 27 জন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেক এলাকায় এখনও ভারী বৃষ্টি হচ্ছে এবং মহাসড়ক, রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, ফেডারেল সরকারের টিম এবং কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে রাস্তা খুলে দিতে এবং ত্রাণ বিতরণে সহায়তা করতে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন কিছু খবর নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।